এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? উফ, ছেড়ে দে আমাকে, ব্যথা পাচ্ছি। আমি তোদের ভাবি। ভাবিকে 500 টাকা দিলেই হয়ে যাবে। হ্যাঁ রে হ্যাঁ, ভাবিস আমি বিদেশ থাকি, নিজের যৌবনটার কতদিন এভাবে ফেলে রাখবে, তাই 500 টাকার বিনিময়ে এক রাত সাথে থাকে। কিন্তু এটা তো বাজে কাজ। তুই কি পাগল? আজকাল এসব কেউ খোঁজে নাকি? ওনার টাকার অভাব নেই, তবু 500 কেন নেই? হ, সেটা ভাবি আমাকে বলেছে। আচ্ছা আমাকে আগে এইটা বল, তোর পকেট কি 500 টাকা আদেও আছে? না মানে হয়েছে, বুঝেছি। আপনি যেতে পারেন, আমি আজ একাই যাব। আচ্ছা শোন বন্ধু, রেগে যাচ্ছিস কেন? তুই আজ আমার টাকাটা চালিয়ে দে, আমি তোকে দিয়ে দিব, প্রমিস। কখন দিবি? কালকেই দিব, শিওর। তাহলে তুই কালকেই করিস, এখন বিদায় হ। এই বলে উল্টো হাঁটা ধরল কালাম। মেহেদীকে সাথে নিয়ে যেত, কিন্তু মেহেদীর গরিবতা তার অস্থাকে শায়েস্তা করতে বাধ্যস্ত হয়েছে। এই গ্রামের সবার চোখের নজরে সব সময় ভেসে বেড়ায় নামকরা ভাবি। যার চাচি সেও বলে ভাবি, যার আন্টি তারাও ভাবি। এই বিখ্যাত ভাবির স্বামী বিয়ের 2 মাসের মাথায় বিদেশে চলে যান। প্রতি মাসে আয়ের টাকা পাঠায়, আর এলাকার বিখ্যাত ভাবি সেই টাকা দিয়ে বাড়ি গাড়ি করে তোলেন। কিন্তু বাড়ি গাড়ি দিয়েই কি সব সুখ পাওয়া যায়? ওটাও তো লাগে, আর যেটা লাগে সেটা ভাবি 500 টাকার বিনিময়ে করে থাকেন। এই 500 টাকাগুলো ভাবি জমাতে থাকে, মাসে প্রায় কয়েক লাখের বেশি কামাই করে নেয়, আর সাথে ওনার যৌবন জ্বালাও মিটে যায়। চলুন ঘটনায় চলে যাই। ভাবির নাম জান্নাত। এত সুন্দর একটা নামের সাথে ভাবির দেহখানাও কম যায় না, তবে ভাবি সেটাকে অবৈধভাবে চালাচ্ছে। যদিও কিবা করার, ভাবির তো আর একা রাতে ঘুম আসে না, সাথে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য একটা সঙ্গী দরকার পড়ে। যদিও সঙ্গিনী ঘুম পাড়াতে আসে না, ঘুম ওড়াতে আসে। কালাম আনমনে চলে আসে ভাবির দরজার সামনে। আনমনে আসার কারণ হচ্ছে সারা রাত কি হবে তা যেন কালাম আগেই চিন্তা করে নিল। পলিসি ফলো করে অনেক সে। কালাম ভাবির দরজার সামনে এসে ভাবির নাম্বারে কল দেয়। এরপরে সিনটা আপনাদের কল্পনা করতে হবে। বিভিন্ন মুভিতে যা দেখেন আর কি, শাড়ি পরা মেয়েটা দরজা খোলে। সামনে থাকা ছেলেটার মুখে এক অদ্ভুত বাতাস বইতে থাকে। ছেলেটার মুখে মুচকি হাসি থাকে। মেয়েটার নাভির দিকে চোখ একেবারে লাগিয়ে দেয় ছেলেটি। মেয়েটির মুখেও মুচকি হাসি। চারপাশে স্লো মোশন হয়ে যায়। এ যেন যুদ্ধ ঘোষণার একটি ইঙ্গিত। দেখলেন তো, কল্পনা হয়েই গেছে। আপনারাও এসবের কল্পনা এত দ্রুত করতে পারেন আমার জানা ছিল না। জানা থাকলেও আমি জানি না। কালাম 1 পা 2 পা 3 পা করে এগিয়ে আসে জাতির ভাবি জান্নাতের কাছে। জান্নাত কালামকে ঘরে ঢুকিয়ে দরজা অফ করে দেয়। এরপর কালাম জান্নাতকে কোলে তুলে চোখের দিকে তাকায়, আর হেঁটে হেঁটে চলতে থাকে যুদ্ধের ময়দানে। ওই যে যা ভাবছেন সেটাই। বিছানার ওপর কালাম ভাবিকে যেন ছিটকে ফেলে দেয়। বিছানায় স্প্রিং করে ভাবির শরীরের চামড়া যেন হেলে তুলে যাচ্ছে। এত নরম চামড়া আজ কামড়ে খাবে নাকি চুষে তা ভেবে বেহুদা হচ্ছে কালাম। এরপর কালাম 3, 2, 1 বলেই ভাবির উপর ঝাঁপিয়ে পড়ল। ব্রেকিং নিউজ। গতকাল রাতে গোয়ালিয়া গ্রামের মোহাম্মদ কামাল হোসেন ওরফে আবুল সাহেবের ছেলে এবং প্রবাসী মোহাম্মদ আজিজুল সাহেবের স্ত্রী জান্নাত বেগমের লাশ পাওয়া যায় কালো নদীর কিনারায়। রিপোর্ট অনুযায়ী লাশের গায়ে কোনো রকম কাটাছেঁড়া বা আঘাতের চিহ্ন নেই। কোনো বিষাক্ত মেডিসিন দিয়েও তাদের খুন করা হয়নি। কিন্তু এইটা কি আসলেই খুন নাকি অন্য কিছু, তা কেউই আজ করতে পারেনি। আরও আপডেট জানতে চোখ রাখুন সময় টিভিতে। নিউজটা বসে বসে দেখল রিয়াজ। আরিয়ান, শহীদুল, মাহি এবং সুমাইয়া সবাই সোফায় বসে থাকলেও আরিয়ান দাঁড়িয়ে আছে। আর অমনি সে লাফিয়ে ওঠে, ব্যাগটা হাতে নিয়েই বলল, আমি আজই গ্রাম ছেড়ে পালাচ্ছি। এখানে আমরা মরতে আসিনি। আরিয়ানের কথা শুনে রিয়াজ পিছনে তাকিয়ে বলল, অদ্ভুত কথা বলছিস,
এত বছর পর দাদুর বাসায় বেড়াতে এলাম, আরও 10 থেকে 15 দিন না থাকলে দাদু রাগ করবে না? রিয়াজের কথার জবাবে আবার আরিয়ান বলল, আর কয়দিন থাকবো? অলরেডি তো 5 দিন হয়েই গেছে। তাছাড়া এই গ্রামে ভূত থাকে এটা দাদুর মুখে প্রায়ই শুনতাম। আজ দেখলি তো ভূত কিভাবে দুজনকে হত্যা করলো। ওটা ভূত ছিল নাকি জিন ছিল তুই জানিস? ঠাট্টা করিস না রিয়াজ, 2টা লাশ, তাও আবার তাদের গায়ে আঘাত বা কাটা ছেঁড়া নেই। সবচেয়ে বড় কথা, ওরা নদীর কিনারায়। ভূতেরা নদীতে বেশি থাকে। না না, এইটা ক্লিয়ার, এই গ্রামে ভূত আছে। তোরা থাক আর না থাক, আমি তো আজকেই ঢাকায় ফিরবো। দাদু কিন্তু কষ্ট পাবে আরিয়ান। তখনই মাহি বলল, একটা কাজ করলে কি হয়, চল আমরা সবাই ওই নদীর কিনারায় যাই, ক্যামেরা ফিটিং করে আসবো, আর রাতে ভিডিও ফুটেজে ভূতকে ক্যামেরা বন্দি করব। মাহির কথা শুনে আরিয়ান ভেঙচি দিয়ে বলল, ভূতকে ক্যামেরা বন্দি করবো বলাতেই সোজা, কাজে না। তোরা যা, আমি ঢাকাতে চলে যাব ফাইনাল। ঠিক তখনই টিভিতে আবার নিউজ শুরু হলো। পুরান ঢাকার লালবাগ কেল্লার পশ্চিমে 4টা মরদেহ উদ্ধার করা হয়। রিপোর্ট অনুযায়ী তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, আর নেই কাটাছেঁড়া। এটাকে হত্যা বলা যায় না, তবে এটাকে কি বলতে হবে তা ভেবে পাচ্ছে না কেউ। আরও আপডেট জানতে সময় টিভির সাথেই থাকুন। নিউজটা শুনেই আরিয়ানের দিকে তাকিয়ে রইল সবাই। আরিয়ান হাত থেকে ব্যাগটা ফেলে স্থির হয়ে যায়, আবার হুট করে উঠে রিয়াজের হাত থেকে রিমোট কেড়ে নেয়। এরপর বলল, সময় টিভি আজ আমার সময়টাই খারাপ করে দিচ্ছে। এই বলেই চ্যানেল পাল্টে দেয়। তখনই অন্য চ্যানেলে আর একটা নিউজ। রংপুরের থানেকুড়া গ্রামের ব্রিজের নিচে 2টা লাশ উদ্ধার করা হয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, আর নেই কোনো কাটাছেঁড়া। আপডেট জানতে চোখ রাখুন আর টিভিতে। এইবার যেন রিয়াজ, আরিয়ান, মাহি, সুমাইয়া আর শাহিদুল 5 জন অবাক হয়। একই রকম খুন দেশের বিভিন্ন অঞ্চলকে কিভাবে হতে পারে? আরিয়ান অবাক দৃষ্টিতে চ্যানেল আবার বদলে দেয়। প্রত্যেক চ্যানেলে শুধু লাশ দেখাচ্ছে, আর সব কয়টার মৃত্যু একই রকম, অর্থাৎ কোনো আঘাত এবং কাটা ছেঁড়া নেই। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয় এই টপিকে। কেউ লিখছে এইটা কিয়ামতের আলামত, কেউ লিখছে এইটা কোনো ভাইরাস, কেউ কেউ তো হ্যাশট্যাগ লাগিয়ে আপলোড করেছে, গজব পড়ছে গজব। দুনিয়ার অনৈতিক কাজের গজব পড়ছে মানুষের উপর। এইভাবে নেট দুনিয়া কাঁপাচ্ছে এই টপিক। টিভিতে হুটহাট এসব লাশের খবর সবার যেন মাথার উপর দিয়েই যাচ্ছে। আসলে হচ্ছেটা কি? এদিকে আরিয়ান, শহীদুল, মাহি, সুমাইয়া আর রিয়াজ বিষয়টা নিয়ে আলাপ করতে বসে। তারা ব্যাপারটা নিয়ে ঘাটার প্ল্যান করে। প্যারানর্মাল নিয়ে কাজ তারা অনেক আগে থেকেই করে এসেছে। তাদের ধারণা এইটা কোনো অশরীরী হবে যে এসব তাণ্ডব চালাচ্ছে। আর তখনই আরিয়ানের নাম্বারে তার মায়ের কল আসে। আরিয়ান কল রিসিভ করতেই তার মা ওপাশ থেকে কান্না করতে করতে বলতে লাগলো, বাবা আরিয়ান, আমাদের সর্বনাশ হয়ে গেছে বাবা, তোর ভাইও মারা গেছে, তোর ভাইয়ের লাশ পাওয়া গেছে, তার খুনটাও সেম, গায়ে কোনো আঘাত নেই আর নেই কোনো কাটা ছেঁড়া। মুহূর্তের মধ্যেই আরিয়ানের হাত থেকে ফোনটা পড়ে যায়। আরিয়ানের চোখের কোণায় জলপাত উত্তোলন হতে থাকে। আরিয়ানের ভেঙে পড়া দেখে বাকিরাও ভেঙে পড়ে। আরিয়ান এইবার কড়া গলায় সবার উদ্দেশ্যে বলল, আমি এই খুনিকে বের করতে চাই। কিন্তু কথাটা বলার পরেই আরিয়ান কান্না শুরু করে। তার বড় ভাইয়ের মৃত্যু কিভাবে হয়ে গেল এইটা সে মানতেই পারে না। সবাই আরিয়ানের কান্না থামাতে চেষ্টা চালাচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে আসে। তার ডেথ বুক বইটা আরিয়ানের হাতে। মনোযোগ দিয়ে সে খোঁজার চেষ্টা চালাচ্ছে এই খুনের রহস্য। মাহি ব্লাড কান্ট্রি বইটা পড়ে যাচ্ছে, আর রিয়াজ দ্য ব্ল্যাক বুক বইটা নিয়ে আছে। এই খুন সম্বন্ধে বইয়ের কোথাও কিছু পাওয়া যেতে পারে। তাদের প্যারানর্মাল সম্বন্ধে কাজ শিখিয়েছিল ডক্টর এলিসেন। লোকটার নাম যেমন অদ্ভুত,
তার কাজগুলোও তেমন। এলিসেন পূর্ব অনেক বিপদের ইঙ্গিত বইয়ে লিখে রাখতেন এবং সব ঘটনার ব্যাখ্যাও সে করত। এই অবধি সে 700+ বই লিখেছে। আরিয়ান এই কাজে কখনোই সায় দেয়নি, বন্ধুদের সাথে শুধু সময় দিত। আজ নিজের ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে সেও এলিসেনের দেওয়া বই পড়তে থাকে। রাত 2টো পার হয়ে গেছে। টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে সবাই, কিন্তু ছোট একটা লাইটের নিম আলোয় আরিয়ান বই পড়ে আছে। এরকম জেদ আরিয়ান কখনো ধরেনি। নিজের মাকেও বলেছে সে ভাইয়ের খুনের বদলা নেওয়া ছাড়া বাড়িতে যাবে না। বই পড়তে পড়তে রাত গভীর হয়ে যায়, প্রায় 3:30 বেজে যায়। রিয়াজ টেবিল থেকে মাথা তুলে আরিয়ানকে বলল, আরে এত পাগল হলে চলবে? সকালে পর এইভাবে করলে তো তুই নিজে অসুস্থ হয়ে যাবি। দেখ তোর দেখায় সবাই টেবিলে কিভাবে শুয়ে পড়েছে। রিয়াজ যেন কথাগুলো কোনো মৃত ব্যক্তিকে বলেছে। আরিয়ানের কানের মাছিও নড়েনি। রিয়াজ সবাইকে ডাকতে শুরু করে। ঘুমের তালে আলাফোলা হয়ে জেগে যায় সবাই। রিয়াজ চোখ কচলাতে কচলাতে বলল, রাত অনেক হয়েছে, আয় সবাই শুয়ে পড়ি। সবাই যার যার রুমে চলে যায়, কিন্তু আরিয়ান বইয়ের পাতা উল্টিয়ে যাচ্ছে। এই অবধি এলিসেনের দেওয়া 78টি বই সে শেষ করেও ফেলেছে। সকাল 9টা। মাহি গড়াগড়ি করে শোয়া থেকে ওঠে, দেখে ওর শরীর অনেক ব্যথা। রাতে টেবিলে বসে ঘুমিয়ে যাওয়ায় কোমরে ব্যথা অনুভব করে। সুমাইয়ারও সেম অবস্থা। ওরা দুজন উঠে রিয়াজদের রুমে আসে। রিয়াজ আর শহীদুল রুমে শুয়ে আছে, আরিয়ান নেই। মাহি দৌড়ে এসে দুজনকেই ডাক দেয়। ওরা মাহির ডাকে লাফিয়ে ওঠে। মাহি চিৎকার দিয়ে বলল, আরিয়ান কোথায়? রিয়াজ সহ সবাই লাফিয়ে উঠে দৌড়ে যায় পড়ার টেবিলের রুমে। গিয়ে দেখে নিচে কয়েকশত বই পড়ে আছে। আরিয়ান আর একটা বই অলরেডি পড়া শুরু করেছে। রিয়াজ বিরক্ত হয়ে ওর কাছে গিয়ে বলল, তুই কি পাগল হয়ে যাচ্ছিস? এইভাবে তো মরেই যাবি। এক রাতে এত বই কিভাবে পড়লি? আর নিজের শরীরটাও তো ভালো থাকবে না। আরিয়ান কোনো জবাব দিচ্ছে না। সে যেন ডুবে গেছে বইয়ের পাতায়। তার এই খুনের রহস্যের ব্যাখ্যা বের করাই লাগবে। তখনই আরিয়ানের নাম্বারে আর একটা কল আসে। আরিয়ান ফোনের দিকে তাকাচ্ছেই না। শহীদুল ফোন রিসিভ করে লাউড স্পিকারে দেয়। ওপাশ থেকে আরিয়ানের বাবা কান্না করে বলে যাচ্ছে, গতকাল রাতে তোর মা মরে গেছে আরিয়ান। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, আর কাটাছেঁড়াও নেই। লাশ পাওয়া গেছে রাস্তার পাশে। আরিয়ান কথাটা শুনেই হাত থেকে এইবার বইটা টেবিলে রেখে দেয়। সবাই আরিয়ানের দিকে তাকিয়ে আছে। আরিয়ান হঠাৎ বইটা দেওয়ালে ছুঁড়ে মেরে জোরে জোরে চিৎকার দিতে লাগলো। রিয়াজ ধরতেই যাবে, তখনই আরিয়ান বসা থেকে উঠে চেয়ারটা ধরে। এরপর সজোরে জানালায় নিক্ষেপ করে। জানালার কাঁচ ভেঙে চুরচুর হয়ে যায়। আরিয়ান যেন পাগল হয়ে গেছে। আরিয়ানের পাগলামি দেখে সবাই তাকে থামানোর চেষ্টা করে যাচ্ছে। এদিকে মাহির ফোনেও আর একটা কল এসেছে। সেখানে মাহির বোনের মৃত্যুর সংবাদ দেয় মাহির মা। আর মাহির বোন মোহনার মৃত্যুও সেম। গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, আর নেই কোনো কাটাছেঁড়া। মাহির সংবাদে এখন আরিয়ানও চুপ হয়ে গেছে। সবাই মাহির দিকে তাকিয়ে আছে, আর শুরু হয়ে গেছে মাহির কান্না। সুমাইয়া আর শহীদুল এসে মাহিকে সান্ত্বনা দিচ্ছে। আরিয়ান টেবিলের এক কোণায় বসে আছে। রিয়াজ জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। সবকিছু মুহূর্তের মধ্যেই নীরব হয়ে গেল। হুটহাট এমন ঘটনা যেন পুরো বাংলাদেশকে আতঙ্কিত করে তুলছে। নেই কারো কোনো রহস্য উন্মোচন করার পথ। চারিদিকে শুধু মৃত্যুর সংবাদ ছড়িয়ে ছিটিয়ে। মৃত্যু 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 শব্দটা শুনতে শুনতে ভালো মানুষগুলো নিজেদের মৃত ভাবতে শুরু করে দেয়। কারণ সবাই ভেবেই নিচ্ছে যে তারাও হুট করে খুন হয়ে যাবে, আর তাদের দেহে থাকবে না কোনো আঘাতের চিহ্ন এবং নেই কোনো কাটাছেঁড়া। সবার মাঝেই হুট করে আরিয়ান বলে ওঠে, গত রাতে বই পড়তে পড়তে আমার চোখে একটা জিনিস আটকে যায়। আরিয়ানের কথা শুনে সবাই আরিয়ানের দিকে তাকায়। এদিকে আরিয়ান হাতের আঙ্গুল উপরে তুলে কি যেন ভেবে যাচ্ছে। মাহি, সুমাইয়া, শহীদুল এবং রিয়াজ চারজনই আরিয়ানের চারপাশে ঘিরে দাঁড়ায়। কিছুক্ষণ পর আরিয়ান বলল,
কোন বইতে যেন লেখা ছিল একটা লাঠির এমন এক শক্তি আছে যা দিয়ে কয়েক সেকেন্ডে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যায়, এবং এই লাঠির মাঝেই একটা অশরীরীর জীবন আটকে থাকবে, যে অশরীরী অনেক ভয়ঙ্কর হবে। আরিয়ানের কথা শুনে সবাই ওর দিকে অন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। তারা যেন কিছুই বোঝেনি। রিয়াজ বলল, মানে আমরা বুঝিনি, ক্লিয়ার করে বল। রিয়াজের প্রশ্নে আরিয়ান আবার বলতে শুরু করে, এই খুনগুলো কিন্তু এক জায়গায় হচ্ছে না, একটু ভেবে দেখ, পুরো দেশ জুড়েই এই খুনগুলো হচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে ওই বইয়ের মধ্যেই লুকিয়ে আছে সব। আমার খুব বেশি মনে হচ্ছে লাঠি আর অশরীরীর ঘটনার সাথে এই খুনগুলোর সংমিশ্রণ। এমনও তো হতে পারে অশরীরীটার অনেক বড় দল, সে তার দল দিয়ে পুরো দেশে তাণ্ডব চালাচ্ছে। হ্যাঁ রিয়াজ, সেটাও হতে পারে, কিন্তু আমার মন বারবার বলছে এই লাঠি আর অশরীরীর সাথে বর্তমান ঘটনাটার মিল আছে। আচ্ছা, এক কাজ করলে কি হয়, আমরা সবাই মিলে বইটা আবার খুঁজে বের করি। ওই বইতে হয়তো এমন কিছু লেখা আছে যার মাধ্যমে আমরা কোনো সূত্রপাত বের করতে পারবো। ওকে, বইয়ের নাম কি? শিট, আমার মনে নেই। সারা রাত একটার পর একটা পড়েই গেছি। বইয়ের নাম মুখস্থ কিভাবে রাখি? এখানেই আছে কোথাও। সবাই একটা একটা করে বই পড়তে শুরু করি, যেগুলো নিচে পড়ে আছে আর কি। কিছুক্ষণের মধ্যেই তো পেয়ে যাব। আরিয়ানের কথা মতো সবাই নিচ থেকে একটা একটা বই হাতে নেয়। 5 জন 5টা বই নিয়ে পড়তে শুরু করে। বের করার চেষ্টা চালাই আরিয়ানের মুখ থেকে শোনা বইটা। এদিকে একটার পর একটা বই সবাই পড়েই যাচ্ছে। মাহি আবার মাঝখানে বিরতি নিয়ে সবার জন্য খাবার প্রস্তুত করে। এইভাবে প্রায় দুপুর শেষে বিকেল ঘনিয়েছে, কিন্তু অমন লেখা কোনো বই কেউ পায়নি। বাকিগুলো পড়তে পড়তে সন্ধ্যা হয়ে গেছে। আরিয়ান সহ বাকিরা এখন আরো পাগল হয়ে যাচ্ছে। রিয়াজ আরিয়ানকে বলল, তোর ঘটনার সাথে মিল রেখে তো কেউই কোনো বই পেল না। সেটা তো আমিও ভাবছি। এখন তো মনে হচ্ছে এখানে আরো রহস্য আছে, নয়তো বইটা এইভাবে গায়েব হয়ে গেল কেন? এখানে তো থাকার কথা। রহস্য আছেই, আমি কিছুটা বুঝতে পারছি। আমাদেরকেও বল। হতে পারে তুই পড়তে পড়তে ঘুমাই গেছিলি আর স্বপ্নে ওই লাঠি এবং অশরীরীকে দেখেছিস। আরে না, আমি শিওর আমি ওটা কোনো বইয়ে পড়েছি। ওই তো, বই পড়তে পড়তে স্বপ্নেও বই পড়ছিস। এইটা সাধারণ মানুষের মধ্যে হয়ে থাকে। যখন আমাদের চোখ ভর্তি ঘুম থাকে এবং আমরা জেগে থাকার চেষ্টা করি, তখন আমাদের মস্তিষ্কে চাপ বেড়ে যায়, আর এতে হ্যালুসিনেশন হতে পারে। হ্যালুসিনেশন? কিন্তু আমার তো ঘুম পাচ্ছিল না, তার মানে মস্তিষ্কে চাপ যায়নি, তো আমার কেন হ্যালুসিনেশন হবে? হ্যালুসিনেশন হলো একটি প্যাথোলজিক্যাল কন্ডিশন। এটি একটি অস্বাভাবিক অনুভূতি সাধারণ এবং সত্যের মতো হলেও এর কার্যাবলী ও উপস্থিতি সকল ক্ষেত্রেই অস্বাভাবিক ও অসঙ্গতিপূর্ণ, যা একেবারেই সুখের নয়। এখন তোকেও সেটির চাপ নিতে হচ্ছে। মাত্রাধিক চিন্তা আর ঘুমের চোখ, হ্যালুসিনেশন না হবার কারণই নেই। হতে পারে, কিন্তু এইটাও তো প্রশ্ন আসে, আমি সেই লাঠি আর অশরীরীকে কেন দেখলাম? নিশ্চয়ই এইটাও কোনো ক্লু। হ্যালুসিনেশন হলেও এটা বাস্তব ঘটনার সাথে মিল খাচ্ছে। এখন কি চিন্তা করলি? কেন আমার এই হ্যালুসিনেশন হয়েছে তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি চাই এই লাঠির সন্ধানে নামতে। বারবার মনে হচ্ছে কোনো না কোনো ক্লু পাবোই আমরা। ঠিক আছে, তোর যা ইচ্ছে। হতে পারে এতে আমরা সে অশরীরীকেও ধরতে পারবো। আপাতত হাতে তো অন্য কোনো ক্লু নেই, যা আছে তা নিয়ে নেমে যাই মাঠে। ধন্যবাদ রিয়াজ, তবে আমি সেই অশরীরীকে পেলে এমন শাস্তি দিতে চাই যা সে কল্পনাও করতে পারবে না। ঠিক আছে, চল তাইলে আমরা দাদুর কবরে গিয়ে জিয়ারত করে আসি। এই গ্রামে তো আর বেশি দিন নেই আমরা। দাদুর আত্মা যাতে শান্তি পায় তা তো করতেই হবে। এই বলে রিয়াজ, আরিয়ান, শহীদুল, মাহি এবং সুমাইয়া রওনা হয়। সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু তাদের দাদুর কবরটাও বেশি দূরে নেই। গ্রাম হলেও রাস্তার পাশে সৌর বিদ্যুৎ সিস্টেম লাইট লাগানো। গ্রামও আজকাল উন্নত হচ্ছে, কিন্তু দাদুটা আসলেই কার? এবং দাদু তো অনেক আগেই মারা গেছে। তবে কেন দাদুর শান্তির জন্য তারা এখানে এসে থাকছে? চলুন রিয়াজের কবরস্থানে যেতে যেতে আমি আপনাদের দাদুর কাহিনীটি বুঝিয়ে দিই।
রিয়াজ হচ্ছে এতিম, যার এই দুনিয়াতে কেউ নেই। এতিমখানায় বড় সে। যখন তার 12 বছর হয়েছে তখন এতিমখানায় একটা বৃদ্ধ লোক এসে রিয়াজকে কিনে নেয়, এবং তিনি রিয়াজকেই কেন কিনলো তার পিছনেও ছিল একটি রহস্য। সেটা না হয় সামনে জানতে পারবেন। রিয়াজকে বাড়িতে আনার পর বৃদ্ধ লোকটা রিয়াজকে বলেছে তার পরিবারের কেউ নেই, তিনিও সম্পূর্ণ এতিম। তিনি চায় রিয়াজকে তার নাতনি বানিয়ে বড় করতে, যাতে ওনার মৃত্যুর পর এই সম্পদগুলো কোনো সরকারি কর্মকর্তার হাতে দখল না হয়। এরপর থেকেই রিয়াজ পেয়ে যায় একটা ঠিকানা। সব সম্পত্তি দাদু রিয়াজের নামে করে দেয়। রিয়াজ বড় হতে থাকে এই গ্রামেই। স্কুল শেষ করে যখন রিয়াজ ঢাকায় পড়াশোনা করতে যাচ্ছিল তখন তার দাদু সারা রাত কান্না করেছে। রিয়াজকে এক নজর না দেখলে যেন ওনার ঘুমই ধরে না। তাই তিনি রিয়াজকে পাঠানোর আগে ডক্টর এলিসনকে ডাক দেয়। ডক্টর এলিসন রিয়াজের দাদুর খুব কাছের বন্ধু, আর এলিসন প্যারানর্মালের পিছনে তার সারাটা জীবন সঁপে দিয়েছেন। ডক্টর এলিসন এমন এক ম্যাজিক জানে যার দ্বারা সে দূরের মানুষের সাথে সরাসরি কথা বলতে পারে। আর এইটার জন্য তিনি একটা ফুল ব্যবহার করেন, যে ফুলের ঘ্রাণ নিতে নিতে যার চেহারা কল্পনা করা হবে তার সামনে চলে যেতে পারে, তবে দেহ দেখা গেলেও থাকবে বাতাসের মতো, অর্থাৎ স্পর্শ করা যাবে না, কিন্তু সবই দেখা যাবে। এখানে আবার আর একটা কথা, সে দেখতে চায় বা যার সামনে যাবে তার কাছেও এই ফুল থাকতে হবে। তাই এলিসন রিয়াজকে একটা এবং তার দাদাকে একটা ফুল দেয়, যার দ্বারা রিয়াজ ঢাকায় পড়াশোনা করলেও তার দাদু তাকে যখন মন চাইবে দেখতে পারবে। যদিও সেই সময় ভিডিও কলের সিস্টেম ছিল না, আর না ছিল স্মার্টফোন। রিয়াজ ঢাকায় যাবার পর প্রতিদিন তার দাদুর সাথে এই ফুলের দ্বারা কথা বলতো। এর মাঝে কলেজে রিয়াজের সাথে পরিচয় হয় আরিয়ান, মাহি, শহীদুল এবং সুমাইয়ার। ওরা বিশ্বাসই করতে পারেনি একটা ফুলের ঘ্রাণ নিয়ে অন্য জায়গার মানুষের সামনে যাওয়া যায়। রিয়াজ সবাইকেই এই ফুল দিয়ে তার দাদুর সাথে কথা বলায়। এরপর ওরা রিয়াজের প্রতি আরো আকর্ষিত হয়ে যায়। এইভাবে চলতে লাগলো দিন। সবাই রিয়াজের দাদুকে ওদের দাদুর মতোই দেখে যাচ্ছিল। দাদুর হয়ে যায় 5 জন নাতনি। ওরা একদিন বায়না করে প্যারানর্মাল নিয়ে পড়তে। এরপর তার দাদু এলিসনের সাথে সবার পরিচয় করিয়ে দেয়। এরপর থেকে এলিসন তাদের প্যারানর্মাল বিষয়ক অনেক কিছুই শেখাতে থাকে। কদিন পর পর ওরা গ্রামে আসে এবং তার দাদুর সাথে 10 থেকে 15 দিন সময় কাটিয়ে যায়। কিন্তু বেশি দিন যায়নি। একদিন রিয়াজ ফুলের ঘ্রাণ নিয়ে যখনই তার দাদুর সাথে কথা বলতে চায় তখনই ফুল থেকে পোড়া গন্ধ বের হতে থাকে। রিয়াজ সহ সবাই পাগল হয়ে সেদিনই গ্রামে আসে, আর এসে দেখে রিয়াজের দাদু বিছানায় শুয়ে আছে। রিয়াজ দৌড়ে তার দাদুর কাছে যায়। তার দাদু কান্না করে করে বলেছে তার শরীরের শক্তি শেষ। তিনি বিছানা থেকে উঠে ফুলটা নিতে পারেনি, তাই দেখা করতে পারে না, অদৃশ্য হয়ে। 5 জনই প্রচুর কষ্ট পেতে থাকে। এইভাবে 3 দিন কেটে যায়। কিন্তু 4 দিনের মাথায় হুট করে একদিন রিয়াজের চিৎকারে সবাই ঘুম থেকে লাফিয়ে ওঠে। সবাই দৌড়ে যায় দাদুর রুমে। চিৎকারটা দাদুর রুম থেকেই আসে। সবাই গিয়ে দেখে রিয়াজ তার দাদুর পাশে বসে। দাদু প্লিজ ওঠো, প্লিজ দাদু ওঠো, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো দাদু? আমি তোমাকে অনেক ভালোবাসি দাদু, আমাকে এইভাবে ছেড়ে যেতে পারো না দাদু। দাদু বলেই চিৎকার মেরে কান্না শুরু করে। সবার ততক্ষণে বোঝা হয়ে গেছে দাদু মারা গেছে। সাথে সাথে বাকিরাও কান্না শুরু করে। পরের দিন সকালে যখন তার দাদুর জানাজা হচ্ছিল তখন আরিয়ান খেয়াল করে এলিসন আসেনি। ওরা জানাজা শেষ করে যখন এলিসনের বাসায় যান তখন দেখতে পাই এলিসন বাড়িতে নেই, তবে টেবিলে একটা চশমা রাখা আছে, যেটা সম্বন্ধে এলিসন তাদের আগেও বলেছিল। তিনি বলেছিলেন গোল্ডেন কালারের একটা চশমা যেদিন তারা পাবে তখন যেন চশমাটা এক আছাড় মেরে ভেঙে ফেলে। এখন হঠাৎ তাদের মাথায় সেই কথাটা চলে আসলো। রিয়াজ গিয়ে চশমাটা হাতে নেয় এবং সজোরে আছাড় মেরে দেয়। তখনই রুমের মধ্যে একটা গায়েবী আওয়াজ শুনতে পায় তারা, যেটা সম্পূর্ণ এলিসনের কণ্ঠ। সেখানে বলা হচ্ছিল, আমার ঘরের পিছনে মাটির নিচে অনেক বই আছে, যেগুলো আমি আমার সকল অভিজ্ঞতার ব্যাখ্যা লিখে রেখেছি। তোমরা মাটি খুঁড়লেই একটা বড় বক্স পাবে।
সেই বক্স থেকে বইগুলা বের করে তোমাদের দাদুর বাসায় নিয়ে যাও। ভবিষ্যতে ঘটে যাওয়া বিপদের ইঙ্গিতও আমার বইয়ে লেখা আছে। তবে বইগুলা তোমাদের দাদুর বাসাতেই রাখো, অন্য কোথাও নিও না। আর আমিও আর বেঁচে নেই। তোমার দাদুর হয়াতের উপর আমার বেঁচে থাকা নির্ভর ছিল। তোমাদের দাদুর সাথে আমিও উপরে চলে গেছি, আমাকে আর পাবে না তোমরা। তবে শেষ একটা কথা, তোমাদের দাদুর ইচ্ছে ছিল প্রতি বছরে একবার এসে দাদুর বাসায় থেকে যেতে। ঠিক এখন যেভাবে এসে 10-15 দিন কাটিয়ে যাও সেইভাবে, নয়তো তোমাদের দাদুর আত্মা কষ্ট পাবে। এইটার পর আওয়াজটা বন্ধ হয়ে যায়। দাদু এবং এলিসন দুজনকে হারিয়ে ওরা অনেকটাই হতাশ হয়। সবাই এলিসনের কথা মতো বইগুলো বের করে দাদুর বাসাতেই রাখে, আর বইয়ের ওপরেই প্যারানর্মাল বিষয়ে শিখতে থাকে। একই রিয়াজরা তার দাদুর কবরস্থানে চলে এসেছে। চলুন বর্তমানে ঘটনায় ফিরে যায়। ওরা কবরস্থানে এসেই কবর জিয়ারত করে নেয়। জিয়ারত শেষ করে যখনই ফিরতে যাবে ঠিক তখনই সবাই খেয়াল করে কবরস্থান থেকে কারো চিৎকারের শব্দ শোনা যাচ্ছে। এদিকে সবাই ভয় পেয়ে পেছনে তাকায়, আর যা দেখে তা সত্যিই অকল্পনীয় ছিল। ওরা দেখে কবরস্থান থেকে তাদের দাদুর বন্ধু এলিসনের মতো একটা মানুষ তাদের দিকে ছুটে আসতে চাইছে। মানুষটার দেহ পুরো কালো ধোঁয়াশার মতো। এই ধোঁয়াযুক্ত এলিসন ছুটে আসতে চাইলেও কবরস্থান থেকে কেউ এলিসনের পা ধরে রেখেছে, যেন এলিসন আসতে চাইলেও আসতে পারছে না। সবাই বেশ আতঙ্ক হয়ে ওঠে। এলিসনের চিৎকার যেন চিলের মতো ভয়ঙ্কর ভাবে সে ডেকে যাচ্ছে। রিয়াজ, আরিয়ান, শাহিদুল, মাহি এবং সুমাইয়ার চোখ বড় হয়ে যায় নিমেষেই। কিন্তু হুট করেই এলিসনের ধোঁয়াযুক্ত দেহটা কেউ টেনে কবরস্থানে ঢুকিয়ে ফেলে। নিমেষেই আবার সব ঠান্ডা হয়ে যায়। এদিকে রিয়াজ, আরিয়ান, শাহিদুল, মাহি এবং সুমাইয়া কিছুই বুঝতে পারল না হঠাৎ এমন হলো কেন। নীরবতার মাঝে আরিয়ান বলে ওঠে, আমার মনে হচ্ছে এলিসন কিছুর ইঙ্গিত দিল। আরিয়ানের কথা শুনে রিয়াজ জবাব দিল, যেমন? আমার কেন যেন মনে হলো এলিসন আমাদের কিছুর ইঙ্গিত দিয়ে গেল। কিন্তু কিসের? সেটাই তো ভাবছি। এলিসন ইঙ্গিত দিতে এসেছে, কিন্তু কেউ তাকে আটকাচ্ছে। কে আটকাচ্ছে আর কিসের ইঙ্গিত দিচ্ছে, তাও আমাদেরই কেন দিচ্ছে? বিশাল একটা প্রশ্ন দাঁড় করাচ্ছে। সব কারণের পিছনে একটাই ব্যাপার, সেটি হচ্ছে বর্তমানে চলমান খুন। যাই হোক, বাসায় গিয়ে ব্যাপার আলোচনা করা যাবে। চল সবাই। রিয়াজ, আরিয়ান, শাহিদুল, মাহি এবং সুমাইয়া রওনা দেয় আবার বাসায়। টিভির সামনে বসে আছে রিয়াজ, আরিয়ান এবং শাহিদুল। সুমাইয়া আর মাহি খাবারের ব্যবস্থা করে যাচ্ছে। টিভিতে এক একটার পর এক একটা খুনের নিউজ। সব খুন একই রকম, একই নিয়মে মৃত্যু হচ্ছে অহরহ, কিন্তু লজিক কারো মাথায় ঢুকছেই না। কাটা ছেঁড়া ছাড়া, কোনো রোগ ছাড়া, বডিতে আঘাতের চিহ্ন বা মেডিসিন ছাড়া মানুষগুলো কেন মরছে? সময় টিভির নিউজে দেখাচ্ছে এই 2 দিনে প্রায় 5 কোটির উপরে মানুষ মৃত হয়েছে। আরিয়ান তার মায়ের জন্য কান্না করেই যাচ্ছে, আর মাহিও অনেক মন মরা। খাবারের পর রিয়াজ, আরিয়ান, শাহিদুল, মাহি এবং সুমাইয়া বাড়ির উঠোনে বসে আলাপ করছিল। রিয়াজ বসা থেকে উঠে বলল, আমার অনেক ঘুম পাচ্ছে, তোরা রহস্য বের করার চেষ্টা কর, আমি গেলাম। হুট করে রিয়াজের এমন আচরণ কারো কাছেই সুবিধের ঠেকল না। রিয়াজ তো সব সময় কাজের মাঝে অনেক মন দেয়। মিশন সাকসেস হওয়া ছাড়া কখনোই ঘুমের নাম মুখে নেয় না। সবাই রিয়াজের দিকে তাকিয়ে রইল। রিয়াজ দরজা দিয়ে বাসায় ঢোকার আগে পিছনে তাকিয়ে বলল, বাড়ির পিছনের কবরস্থানে একটু যা। কবরস্থানের পশ্চিমে যে আম গাছ আছে ওটার নিচে মাটি খুঁড়লে কিছু পেতে পারিস। এটা বলেই রিয়াজ দরজা অফ করে দেয়। এদিকে আরিয়ান, শাহিদুল, মাহি এবং সুমাইয়া কিছুই বুঝতে পারল না। ওরা একজন একজনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, এরপর এক দৌড় দেয় কবরস্থানের দিকে।
ওরা কবরস্থানে পৌঁছেই পশ্চিম পাশের আম গাছটা খুঁজে বের করে। এরপর আরিয়ান একটা গাছের খুঁটে গিয়ে মাটি খুঁড়তে লাগলো। মাটির খুঁটির আঘাত করার সাথে সাথে খুঁটিটা অনায়াসে ঢুকে যাচ্ছে, অর্থাৎ এখানে একটা গর্ত আছে। যা কয়েকদিনের গর্ত করতেই একটা বক্স পায়। বক্সটা টেনে বের করে উপরে তুলে নেয়। শাহিদুল বক্সটা খুলতেই দেখে ভিতরে একটা বই। রাত তার উপর, চারপাশে চাঁদের আলো ছাড়াই কিছুই নেই। তার বই দেখা গেলেও নাম দেখা যাচ্ছে না। মাহি নিজের ফোনের লাইট অন করে তখনই আর দেখে বইয়ে লেখা আছে মুখোশের আড়ালে। এরা সবাই বেশ অবাক হয়। আরিয়ান বইটা বের করতেই খেয়াল করে বইয়ের উপরে ছোট্ট করে এলিসনের নাম লেখা, অর্থাৎ এইটা এলিসনের আর একটা বই যা তারা আগে দেখেনি। সবাই মিলে সেখানেই বইটা পড়তে শুরু করে। বইয়ের প্রথমেই লেখা আছে মুখোশের আড়ালে কেউ একজন ঘুরে বেড়াবে। তারা থাকবে 5 বন্ধু। এই 5 বন্ধুর মধ্যে একজন হবে অশরীরী শক্তির মালিক, যার মধ্যে থাকবে রক্ত চোষার এক মায়াবী জাদু। সে মানুষের চোখের দিকে তাকিয়েই দেহের ভিতরের সব শক্তি কেড়ে নিতে পারবে, আর অপর ব্যক্তির শক্তি কেড়ে নিতেই ভিকটিম মারা যাবে, যার গায়ে থাকবে না কোনো কাটা ছেঁড়া আর না থাকবে আঘাতের চিহ্ন। প্রথম পাতায় এই অংশটুকু পড়েই সবাই বুঝে যায় এইটা আর কেউ নয়, সবক্ষণ রিয়াজ করে বেড়াচ্ছে। আরিয়ান আর মাহি রাগান্বিত হয়ে যায়। রিয়াজ কিভাবে তাদের পরিবারের মানুষকে মেরেছে, এত বড় বিশ্বাসঘাতকতা কিভাবে করলো রিয়াজ, ভেবেই চোখ লাল করে ফেলে আরিয়ান। এরপর আরিয়ান দ্বিতীয় পাতা উল্টিয়ে দেখে অশরীরীকে শেষ করার সূত্র। সেখানে লেখা ছিল এই অশরীরী দুনিয়াতে একজন বৃদ্ধ আপন ব্যক্তি আছে, যার ব্যবহৃত লাঠির মাঝে লুকিয়ে আছে অনেক শক্তি। এই লাঠির দ্বারাই অশরীরী যে কোনো জায়গায় 1 সেকেন্ডে চলে যেতে পারে। আর এমন এক সময় আসবে যখন সে পুরো দেশে হত্যাকাণ্ড চালাবে, কেড়ে নিবে অনেকের প্রাণ এবং কি নিজের বন্ধুদের পরিবারকেও। যদি সেই লাঠিটি ভেঙে ফেলা হয় তবে অশরীরীটা মুহূর্তেই মৃত্যুবরণ করবে। ব্যাস, আরিয়ান সাথে সাথে বইটা বন্ধ করে দেয়। শুধু আরিয়ান নয়, সবাই একসাথে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে আরও কয়েকটা খুন করার আগেই তারা রিয়াজকে শেষ করে দিবে। রিয়াজ যে অশরীরী তার তো বাঁচার অধিকার নেই। মুখোশের আড়ালে অনেক করেছে খুন, অবশেষে তার রূপ বেরিয়ে এলো। আরিয়ান, শাহিদুল, মাহি এবং সুমাইয়া দৌড়ে চলে আসে বাসায়। এসে দেখে রিয়াজ নেই। আরিয়ান আবার দৌড় দেয় দাদুর রুমে আর দেখে দাদুর বিছানায় ঠিক সামনেই লাঠিটা দাঁড়িয়ে আছে, যেন জীবন্ত হয়ে আসে লাঠিটা। টেবিলে বইটা রেখে আরিয়ান গিয়ে লাঠিটার উপর জাদু চালাতে থাকে, যাতে লাঠিটা আরিয়ানের কন্ট্রোলে চলে আসে। এদিকে মাহি এবং শাহিদুলও জাদু প্রয়োগ করতে লাগলো। কিছুক্ষণ পর লাঠিটা আরিয়ানের সামনে এসে পড়ে। আরিয়ান চোখ বন্ধ করে লাঠিটা ধরে আর সবাইকে ডাক দিয়ে বলে, সবাই আমার সাথে চলো। এই বলেই আরিয়ান মন্ত্র পড়তে থাকে। এদিকে সবাই আরিয়ানের কাছে এসে দাঁড়ায়। তখনই চিৎ করে সবাই সেখান থেকে গায়েব হয়ে যায়। চোখ খুলতেই ওরা নিজেদের আবিষ্কারের করে পুরান ঢাকার একটি গলিতে, যার দুই পাশে কয়েকটা লাইট নিমনিম করে জ্বলছে, আর সামনেই দাঁড়িয়ে আছে রিয়াজ। কিন্তু রিয়াজের পায়ের কাছে একটি মানুষ শুয়ে আছে। আরিয়ান কিছু বলার আগেই রিয়াজ মুচকি একটা হাসি দিয়ে পড়ে থাকা মানুষটার দিকে তাকায়। এরপর ঘটতে থাকে একটি ভয়ানক ঘটনা, যা নিজের চোখে দেখছে আরিয়ান, শাহিদুল, মাহি এবং সুমাইয়া। রিয়াজের চোখ পুরো লাল হয়ে গেল। চারপাশে বাতাসের গতি বেড়ে যাচ্ছে। গলির মধ্যে পড়ে থাকা পলিথিন গুলাও উড়াউড়ি শুরু করেছে। রিয়াজের চোখ দিয়ে লাল একটা আলো বের হতে লাগলো। রিয়াজের একটা শয়তানি হাসি। রিয়াজের চোখ থেকে আলোটা বের হবার সাথে সাথেই নিচে পড়ে থাকা লোকটার শরীর থেকেও লাল আলো বের হতে লাগলো। ওরা সবাই বুঝে গেছে রিয়াজ আর একটা মানুষের দেহ থেকে শক্তি চুষে নিচ্ছে, অর্থাৎ এই লোকটাকে হত্যা করতেছে। আচমকা পড়ে থাকা লোকটা যন্ত্রণায় চিৎকার দিতে লাগলো। রিয়াজ যেন আরো বেশি লাল আলো বের করতে শুরু করে। আরিয়ান চিৎকার দিয়ে বলল, রিয়াজ থাম বলছি, নয়তো তোকে শেষ করে দিব। রিয়াজ আরিয়ানদের কথা শুনে আরো বেশি চোখ থেকে লাল আলো বের করতে শুরু করলো। আরিয়ান বারবার সতর্ক শুরু করছে রিয়াজকে। রিয়াজ কিছুতেই থামছে না।
এরপর আরিয়ান জেদ করে লাঠিটা দুই হাতে দুই মাথা ধরে হাঁটুর সঙ্গে সজোরে একটা আঘাত করে। লাঠিটা প্রথম আঘাতেই ভেঙে দুটুকরো হয়ে যায় আর রিয়াজের চোখ থেকেও আলো কমতে শুরু করে। আরিয়ান সেই লাঠির দুই টুকরোটাও নিচ্ছে, আঘাত করে ভাঙতে শুরু করে। মাত্র 20 সেকেন্ডে রিয়াজের শরীর গায়েব হতে শুরু করে আর ধীরে ধীরে সেখানেই রিয়াজের পুরো শরীর কালো ধোঁয়ায় পরিণত হয়। এরপর বাতাসের সাথে মিশে যায় রিয়াজ, অর্থাৎ মারা যায় সে। রিয়াজ মরার সাথে সাথেই নিচে পড়ে থাকা লোকটা লম্বা একটা শ্বাস নেয়। আরিয়ান সহ সবাই দৌড়ে গিয়ে দেখে লোকটা এখনো বেঁচে আছে। সবাই লোকটাকে ধরে কাঁধে নেয়। পাশেই একটা হসপিটাল আছে, সেই হসপিটালে ভর্তি করে লোকটাকে। কিছুক্ষণ পর ডক্টর এসে জানায় লোকটা বেঁচে আছে, তবে সে সারা জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে গেছে। তার শরীরে কাজ কেন, হাঁটার মতো শক্তি নেই, অর্থাৎ যে কদিন বাঁচে বিছানাতেই কাটিয়ে দিতে হবে। এই বলে ডক্টর চলে যায়। আরিয়ান হসপিটালের দেওয়ালে একটা ঘুষি মেরে বলল, শালা এতদিন আমাদের সাথে প্রতারণা করেছে। আমার বিশ্বাসই হচ্ছে না এরকম একটা মানুষকে আমরা আমাদের বন্ধু বানিয়েছিলাম। শালা মরেছে, ভালোই হয়েছে। নিজের পরিবারের খুনিকে নিজের হাতে মেরেছি ভেবেই আনন্দ হচ্ছে আমার। আপনাদের মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন জমা হয়ে গেছে, কিন্তু এই অজানা প্রশ্নগুলোর উত্তরটা এই গল্পের মূল টপিক। চলুন পরের দিন সকালে চলে যাই, হয়তো মিলে যাবে সব প্রশ্নের উত্তর। আরিয়ান সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে যায়। লাঠিটা ভেঙে ফেলেছিল, তাই আর চোখের পলকে তারা কোথাও যেতে পারেনি। হসপিটালেরই একটা রুমে রাত কাটিয়ে দেয়। আরিয়ান ফ্রেশ হয়ে বের হতেই চোখ পড়ে টেবিলের দিকে। সেই মুখোশের আড়ালে বইটা টেবিলের উপর কে যেন রেখে গেল, কিন্তু আরিয়ানের স্পষ্ট মনে আছে গতকাল রাতে সে বইটা দাদুর রুমেই ফেলে এসেছিল। আরিয়ান চিন্তায় পড়ে, বইটা নিচে থেকে কিভাবে এখানে চলে এলো। এক পা দুপা এগিয়ে আরিয়ান বইটা হাতে নেয়। এরপর প্রথম পাতা উল্টিয়ে দেখে এসব তার পড়া। দ্বিতীয় পাতাও বাদ দিয়ে তৃতীয় পাতায় চোখ দেয় আরিয়ান। সেখানে লেখা ছিল, সেই অশরীরী কাউকে বিনা কারণে হত্যা করবে না, সে অন্যায়ের সাজা দিতে থাকবে। এই অশরীরীর নাম হবে রিয়াজ। ছোটবেলায় সে এতিম এমনি হয়নি, সে নিজের চোখে দেখত তার বাবা রাতে বাড়ি ফেরার সময় সাথে করে একটা বেশ্যা টাইপের মেয়েকে বাসায় আনতো। তার মা এসব ব্যাপারে কথা বললে রিয়াজের বাবা অনেক মারধর করত। একদিন রিয়াজের বাবাকে দেখানোর জন্য রিয়াজের মা নিজেও একটা পরপুরুষকে রুমে নিয়ে আসে। রিয়াজের বাবা বাসায় এসে এসব দেখেই প্রচুর রেগে যায় আর শুরু করে যুদ্ধ। হাতের কাছে যা পেয়েছে তাই দিয়েই মারতে শুরু করে রিয়াজের আম্মুকে। রিয়াজের আম্মু বোঝাতে চেয়েছিল যন্ত্রণা কেমন, কিন্তু সম্পূর্ণ নির্দোষ ছিল সে। এইটা রিয়াজের বাবা বোঝার সময় নেয়নি। একসময় ঘাট ধরে ধাক্কা দিতেই রিয়াজের মা দেওয়ালের সাথে মাথায় আঘাত পায়। প্রচুর প্রেসার থাকায় মাথার মগজ বের হয়ে গিয়েছিল। বাড়িতে উপস্থিত আরেকজন যে ছিল সে সাথে সাথে পুলিশের কাছে কল দেয়। এদিকে রিয়াজের বাবা আইনের আওতায় যায় আর কদিন পরে ফাঁসিও হয়ে যায়। অন্যদিকে রিয়াজের চাচারা রিয়াজের সম্পদ কেড়ে নিয়ে রিয়াজকেই এতিমখানায় ফেলে আসে। এরপর থেকে রিয়াজ হয়ে যায় এতিম আর পরকীয়াকারীদের বানিয়ে নেয় জীবনের সবচেয়ে বড় শত্রু। এসব রিয়াজের দাদু একদিন জেনে যায় আর মৃত্যুর আগে তার দাদু রিয়াজকে নিজের লাঠিটা দেয় এবং বলে দেয় এই লাঠির দ্বারা রিয়াজ খবর পেয়ে যাবে কোথায় পরকীয়া হচ্ছে এবং 1 সেকেন্ডে সে ইচ্ছে করলে 5 জন মানুষকে হত্যা করতে পারবে এবং এই লাঠির দ্বারাই অন্যদের দেহ থেকে শক্তি চুষতে পারবে, তবে নিজেকে অশরীরী বানাতে হবে। এইটা ভেবে রিয়াজের দাদু আমাকে মেরে ফেলবে, অর্থাৎ আমি এলিসেন। হ্যাঁ, আমি এলিসেন, কোনো মানুষ নয়, আমাকে বানানো হয়েছে। রিয়াজের দাদু আমাকে বানিয়েছেন একটা অলৌকিক শক্তি দিয়ে, আর সেই শক্তি রিয়াজের দেহে প্রবেশ করিয়ে আমাকে তার দাদু ধোয়া রূপে কবরে নিয়ে যাবে। কিন্তু বড় কথা হচ্ছে, যেদিন রিয়াজ সব কয়টা অপরাধীকে মারতে পারবে সেদিন সে নিজেও গায়েব হয়ে যাবে, কারণ প্রকৃতপক্ষে রিয়াজ তখন একটা অশরীরী মাত্র। তার প্রতিশোধ শেষে তাকে ফিরে যেতে হবে জিনদের রাজ্যে। আরিয়ান হাত থেকে বইটা ফেলে দিয়ে কান্না শুরু করে। আরিয়ানের কান্না শুনে বাকিরাও দৌড়ে আসে। আরিয়ান বইটা দেখিয়ে দেয় আর বাকিরা পড়তে শুরু করে। এলিসেনের এই বই রিয়াজ সেদিনই লুকায়
যেদিন আরিয়ান ঘুমের মাঝেই একটুখানি পড়ে ফেলে। দেশের সব পরকীয়া সম্পর্ক ধ্বংস করার পর রিয়াজ নিজেই আর মৃত্যু বের করে নেয়। আফসোস, এই অশরীরই আর ফিরে আসবে না। আবার হয়তো শুরু হবে ঘরে ঘরে পরকীয়া।